আমার স্নেহের সমস্ত ছাত্রছাত্রীরা, তোমাদের সামনে আজকে আমি একটি ভিডিও উপস্থাপন করব, যেটি জীবনীমূলক প্রবন্ধ। এই প্রবন্ধটি বিশেষ করে দশম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রবন্ধটি পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা রয়েছে। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে শুনতে বন্ধুদের সাহায্য করে দেবে। শুরু করছি আমি। দ্বিশতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত ভূমিকা, প্রতিভার অনন্য সাধারণ মৌলিকতা, রেনেসাঁসের নবমন্ত্র এবং নবসৃষ্টির প্রেরণা নিয়ে বাংলা কাব্যের প্রাঙ্গণকে যিনি নানা পুষ্প সমাহারে সজ্জিত করেছিলেন, তিনি হলেন নতুন ভাবগঙ্গার ভগীরথ মাইকেল মধুসূদন দত্ত। দেববাদকে দূরে সরিয়ে জয় ঘোষণা করলেন মানবতাবাদের, পাশ্চাত্যের সঙ্গে সংযোগ ঘটালেন প্রাচ্যের, বাণীর অভিনব বাকমূর্তিতে নির্মাণ করলেন কাব্যকায়া, নিরুদ্বেগ জীবন যাপনে প্রতিষ্ঠা করলেন জীবন প্রত্যয়, নতুন সুর, নতুন ছন্দ, নতুন ভাব প্রকাশে গতিময়তার সঙ্গে বাংলা কাব্যের প্রাণ সঞ্চার করলেন। কবি মধুসূদন বিশ্ব সাহিত্যে মধু আহরণ করে গৌরজনকে তা পান করার ব্রত নিয়েছিলেন। তাই বাংলা কাব্য সাহিত্য এবং বাংলা সাহিত্য তথা ভারতীয় সাহিত্যের ক্ষেত্র মধুকবির মধু বর্ষণে এত রসসিক্ত। মধুসূদন প্রসঙ্গে ডক্টর অসিত বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, বাংলা বাণী নির্মিতিকে দুই কবি মহত্তর গৌরবে প্রতিষ্ঠিত করেছেন। মধুসূদন দিয়ে তার প্রথম জয়যাত্রা ও রবীন্দ্রনাথে তার পূর্ণ পরিণতি। জন্ম পরিচয়, বাংলার মহাকবি মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি বর্তমান বাংলাদেশের অন্তর্গত যশোহর জেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন লব্ধ প্রতিষ্ঠ আইনজীবী, মাতা জাহ্নবী দেবী ছিলেন বিদুষী ও স্নেহময়ী রমণী। মধুসূদন দত্তের শিক্ষা জীবন শুরু হয় গ্রামের মায়ের কাছে, তারপর গ্রামের পাঠশালায়। 7 বছর বয়স হলে পিতা রাজনারায়ণ দত্ত তাকে নিজের কাছে কলকাতায় নিয়ে আসেন এবং খিদিরপুর স্কুলে ভর্তি করে দেন। এর 2 বছর পর 1833 খ্রিস্টাব্দে মধুসূদন দত্ত হিন্দু কলেজের জুনিয়র বিভাগের সর্বনিম্ন শ্রেণীতে ভর্তি হন। এখানেই মধুসূদন সহপাঠী হিসেবে পান বঙ্গ গৌরব ভূদেব মুখোপাধ্যায়, রাজনারায়ণ বসু প্রমুখকে। হিন্দু কলেজের আকাশের এক ঝাঁক তারার মধ্যে তিনিই ছিলেন উজ্জ্বলতম জ্যোতিষ্ক। সেই সময় থেকেই তার মধ্যে কবি চেতনার স্ফুরণ লক্ষ্য করা যায়। হিন্দুর ছেলে হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করায় তাকে ত্যায্য পুত্র করেন পিতা। তখন অর্থ সাহায্য বন্ধ হয়ে যায়, তাই জীবিকার্জনের তাগিদে তিনি মাদ্রাজে গিয়ে মাদ্রাজ মেল অরফ্যান অ্যাসাইলাম ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত বিদ্যালয়ের ইংরেজি ভাষায় শিক্ষক হিসেবে নিযুক্ত হন। এর পাশাপাশি সাহিত্য চর্চাও চলতে থাকে। 31শে জুলাই 1848 খ্রিস্টাব্দে তিনি রেবেকা ম্যাকটাভিসকে বিবাহ করেন, কিন্তু এই বিবাহ চিরস্থায়ী হয়নি। তাই মধুকবি দ্বিতীয়বার বিবাহ করেন সিলি হেনরিয়েটাকে। পিতার মৃত্যুর পর স্ত্রী হেনরিয়েটাকে নিয়ে কলকাতায় ফিরে আসেন। 1856 খ্রিস্টাব্দে পুলিশ কোর্টে কেরানি হিসেবে কাজ করে পরে দ্বিভাষিকের কাজ পান। সাহিত্যে অবদান, মধুসূদন দত্তের ইচ্ছা ছিল বায়রনের মতো ইংরেজি ভাষায় সুকবি হওয়ার। তিনি বহু ইংরেজি কবিতা রচনা করেন, তবে তাতে মৌলিকতার বিশেষ পরিচয় পাওয়া যায় না। 1848 থেকে 49 খ্রিস্টাব্দে মাদ্রাজে থাকার সময় তিনি টিমোথি পেন পোয়েম ছদ্মনামে এ ভিজিয়ন অব দ্য পাস্ট ও ক্যাপটিভ লেডি নামক ইংরেজি কাব্য রচনা করেন। এটি গ্রন্থাকারে প্রকাশিত হলে এর একটি কপি বেথুন সাহেবকে পাঠালে তিনি প্রশংসা করেন, তবে ইংরেজির বদলে তাকে বাংলা ভাষাতেই কাব্য রচনার পরামর্শ দেন। বন্ধু গৌরদাস বসাগো
তাকে একই কথা বলেন। এর পরবর্তীকালে তাঁর পরভাষায় কবি খ্যাতি অর্জনের মোহভঙ্গ ঘটলে তিনি মাতৃভাষায় কাব্য ও নাটক রচনা শুরু করেন। নাট্যকার মধুসূদন মধুকবি নাট্যরসিক ছিলেন। বলা বাহুল্য, নাট্যকার হিসেবে বাংলা সাহিত্যাঙ্গনে তার প্রথম পদার্পণ বেলগাছিয়া নাট্যমঞ্চে রামনারায়ণ তর্করত্ন রচিত রত্নাবলী নাটক দেখে মধুসূদন লেখেন, অলি কুনাট্য রঙ্গে মজে লোক রাঢ়ে বঙ্গে নিরখিয়া প্রাণে নাহি সয়। এরপরই তিনি লেখেন শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী ইত্যাদি নাটক প্রহসন রচনা। এরপর তিনি দুটি প্রহসন রচনা করেন, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও। কবি মধুসূদন নাটক রচনার পাশাপাশি তিনি তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদবধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য ও সনেট গুচ্ছ সংবলিত চতুর্দশপদী কবিতাবলী ইত্যাদি কাব্যগ্রন্থ রচনা করেন। অমিত্রাক্ষর ছন্দ ও মধুসূদন সাহিত্য ক্ষেত্রে মধুসূদন দত্তের যুগান্তকারী সৃষ্টি অমিত্রাক্ষর ছন্দের কবিতা। তিনি অনুভব করেছিলেন ছেদ জ্যোতির বন্ধনে কবিতার ভাবমুক্তি যথাযথ হয় না, তাই তিনি 14 মাত্রার বন্ধনেই কবিতাকে আবদ্ধ রাখলেন। কিন্তু ছেদ জ্যোতির বন্ধন খুলে ভাব অনুসারে কবিতার ছন্দকে মুক্তি দিয়ে নতুন ধারার কবিতা রচনায় সক্ষম হলেন। পরলোক গমন অস্থিরতা নিয়ে যার জীবন চলা শুরু হয়েছিল, তার জীবনে সুস্থিরতা কল্পনা করা ভুল। তাই বারবার পদস্খলন, বারবার জীবনের অন্ধকারে চলে যাওয়া। কবিকে বন্ধু বান্ধবরা পাশে দাঁড়িয়েও তার বিশ্বাসকে দৃঢ় করতে অসমর্থ হয়েছেন। কবিতায় মনের স্থিরতা আনতে পারলেন না। ধীরে ধীরে অমিত ব্যয়িতার করাল গ্রাসে রোগাক্রান্ত হয়ে চরম পরিণতির দিকে এগিয়ে চলেছিলেন। অবশেষে মাত্র 49 বৎসর বয়সে 1873 খ্রিস্টাব্দের 29 জুন জীবনের সকল মায়া মমতা কাটিয়ে চিরশান্তির ধামে চলে গেলেন মধুসূদন। তবে বাংলার মানুষের জন্যে, বাংলা সাহিত্যের জন্যে যা দিয়ে গেলেন তা চিরকালীন শাশ্বত রূপে বাণীর সাধকদের কাছে উপসংহার। সর্বশক্তিমান মৃত্যুকে অবজ্ঞা করার দুঃসাহস মধুকবির ছিল বলেই অমরত্বের বাসনা তার হৃদয়ে কোথাও যেন উঁকি মেরে গেছে। তাই লিখেছেন, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। আজ 200 বছরে পদার্পণ করা কবিকে আমরা ভুলিনি। তার কাব্য কবিতার চরিত্রগুলির গুণমুগ্ধরা রাষ্ট্রীয় শক্তি বা আর্থিক শক্তিতে বলিয়ান আত্মদম্ভী আধিপত্যকামীদের বিরুদ্ধে লড়াইয়ের আরো রসদ পান। প্রতিষ্ঠান বিরোধী কবি সাহিত্যিকরা চলমান স্রোতের বিপ্রতীপে কাব্য সাধনার অনুপ্রেরণা পান। ক্ষতবিক্ষত সৈনিক নতুন লড়াইয়ের উৎসাহ পান। আর এই প্রাপ্তির মধ্যেই বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী সাহিত্যিক মধুসূদন দত্ত কালজয়ী হয়েছেন। তো দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, এইভাবে তোমাদের সামনে দ্বিশতবর্ষে মধুসূদন দত্তের জীবনীমূলক প্রবন্ধ পরিপূর্ণভাবে তুলে ধরলাম। অবশ্যই তোমাদের ভালো লাগবে। তোমাদের সফলতা কামনা করি। ধন্যবাদ।